আজকে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিওলজির তৃতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 5 লিনিয়ার সিস্টেম। তো এখানে আমরা পুরো চ্যাপ্টারটিকে আমি জাস্ট আমার মতো করে একটু সাজিয়ে নিয়েছি। সেখানে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে দুইটা টাইপের মধ্যে পড়বো। ম্যাথ বা থিওরামস তুমি যাই বলো না কেন, তাদেরকে দুইটা টাইপের আন্ডারে পড়বো। একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। তো তোমার টাইপ ওয়ানটা কি সেটা একটু দেখো। টাইপ ওয়ানটা হচ্ছে আমি এই কয়টা ম্যাথ রাখছি, যে কোশ্চেন 1, 2 এবং কোশ্চেন 3। রাইট ডাউন দ্য জেনারেল ফর্ম অফ আ টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম, এরকম আসতে পারে কখনো কখনো, অথবা সাথে একটা দিয়ে দিতে পারে যে উইথ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে দাও। আবার বলছি, কোশ্চেনটা এরকম হতে পারে, রাইট ডাউন দ্য জেনারেল ফর্ম অফ আ টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম উইথ অ্যান এক্সাম্পল। 2 নাম্বার যে কোশ্চেনটা দেখছো, যে সলভ দ্য লিনিয়ার সিস্টেম এত, আহ, এবং বলছে গ্রাফ আঁকতে, মানে গ্রাফ দ্য ফেস পোর্ট্রেট আঁকতে বলছে। এবং এখানে এই যে এ দেখতেছো, এ হচ্ছে একটা প্যারামিটার, সেটা ভ্যারি করতে পারে ফ্রম নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এবং বিভিন্ন ধরনের কেস দেখাইতে বলছে, এটা যখন সলভ করবো তখন তুমি বুঝতে পারবা। আর আরেকটা এখানে সুন্দর করে এক্সাম্পল দিয়ে দিয়েছে, যে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। এই যে হচ্ছে আমাদের তিনটা কোশ্চেন, এটা হচ্ছে টাইপ 1 এর মধ্যে। টাইপ 2 এর মধ্যে আমি এটাকে নিয়ে আসি, যে ক্লাসিফিকেশন অফ ফিক্সড পয়েন্ট। এটা একটা রুল আছে এবং এটাকে আমরা খুব সহজ করে লিখবো। তার আন্ডারে শুধুমাত্র একটা ব্যাপার পড়বো। এগুলা সব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট এটা জানাটা জরুরি যারা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকোলজিতে বা অন্য কোনো ব্যাপারে একটু সুন্দরভাবে জানতে চায়, তাদের জন্য এটা একটু জানা উচিত। বাট মূলত কোশ্চেন আসবে হচ্ছে এই তিনটা থেকে। এবং এই 2 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তোমার ঘুরায় পেঁচায় আসবে, কখনো এই না থেকে এখানে অন্য কিছু থাকতে পারে। এটা আমরা যখন সলভ করব এখানে কি কি থাকতে পারে সেটা আমরা বলবো। তো আমরা একটু চলে যেতে চাই, আমরা একটা ভিন্ন পিডিএফ। তো দেখো এখানে আমরা বইটা নিয়ে আসছি, যে চ্যাপ্টার 5 লিনিয়ার সিস্টেম, এটা নিয়ে আসছি। এখন আমরা শুরু করতে চাই। 1 নাম্বার কোশ্চেন তোমাদের নিশ্চয়ই মনে ছিল, যে আমি বলছিলাম যে একটা তোমাকে ডিফাইন করতে বলছিল একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম উইথ অ্যান এক্সাম্পল। তো সেইটার অ্যান্সারটা কি হবে, দ্যাট ইজ 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে, দেখো ডেফিনেশন এন্ড এক্সাম্পল। এটা কার ডেফিনেশন এবং এক্সাম্পল? এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেমের ডেফিনেশন এন্ড এক্সাম্পল। তাহলে আমরা যে প্রথম কোশ্চেনটা লিখেছিলাম, প্রথম কোশ্চেনটা কি ছিল বলে, আমাকে ডিফাইন করতে বলছিল একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম উইথ অ্যান এক্সাম্পল। তাহলে এটাই কিন্তু সেটার আনসার হবে, অর্থাৎ একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম অফ দ্য ফর্ম। তোমরা জানো, যারা আমরা একদম প্রথম ভিডিওতে বলেছিলাম একটা লিনিয়ার সিস্টেম কি বা একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, এগুলো সব পড়াইছিলাম। একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম, এটাও একটা সিস্টেম অফ দ্য ফর্ম। তাহলে একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম, এটা একটা সিস্টেম, এবং তার ফর্মটা কি বা তার রূপটা কি, তার গঠনটা কি? তার গঠনটা হচ্ছে এরকম থাকবে। কিরকম? এই যে এরকম থাকবে, দেখতে পাচ্ছ। এখানে আবার বলছি, একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম, এটাও এক ধরনের সিস্টেম, এবং তার যে রূপ, তার যে ফর্ম, তাকে কিভাবে বুঝবো যে এটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম? 1 নাম্বার কথা হচ্ছে, এখানে ভ্যারিয়েবলের পাওয়ার গুলো যেন 1 থাকে। হ্যাঁ, লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে এটা একটু মনে রাখো। আর এইটা দেখো, এক্স ডট ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই, আর ওয়াই ডট ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি ওয়াই, এরকম আকারে যদি কিছু থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম। এবং যেখানে দেখতে পাচ্ছ এই যে এ বি সি ডি, এটা বিশেষ একটা জিনিস, তার নাম হচ্ছে প্যারামিটার। আবার বলছি, একটা বিশেষ জিনিস, তার নাম হচ্ছে প্যারামিটার। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, প্যারামিটার এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কি? তো এটার এক কথায় যদি আমি জবাব দিই, যে প্যারামিটার এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে, কনস্ট্যান্ট শুধুমাত্র কনস্ট্যান্ট, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। আর প্যারামিটার হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কনস্ট্যান্ট। কিরকম? আমরা একটু লিখতে চাই, আমাকে একটু সময় দিতে হবে। দেখো আমি একটু লিখতে চাই। এখানে দেখো,
y সমান হচ্ছে mx প্লাস c। এই যে সিটা দেখতেছো এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই যে m এটাকে আমরা প্যারামিটার বলতে পারি, প্যারামিটার, প্যারামিটার। আবার এই সি কেও প্যারামিটার বলা যেতে পারে, কোনো ধরনের সমস্যা নাই। প্যারামিটারের ব্যাপারটা হচ্ছে বা ব্যাখ্যাটা হচ্ছে যার কারণে একটা গ্রাফের চেঞ্জ আসে। ব্যাপারটা দেখো, আমি যদি বলি m এর মান হচ্ছে 1 তাহলে এই বরাবর যাবে এবং c এর মান 0 হলে। আমি যদি বলি m এর মান 1 এবং c এর মান ধরো পজিটিভ তাহলে এই বরাবর যাবে, তাই না? তার মানে দেখো এই যে m এবং c এরা যদিও কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্ট মানে কিরকম, এই m এর মান আজীবন 1ই থাকবে, c এর মান আজীবন 3 থাকবে। যারা আজীবন থাকবে যেমন মনে করো ই, এই যে ই এর মান কিন্তু আজীবন 2.78 ডট 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 চলতে থাকবে, পাই 3.1416 ডট 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 চলতে থাকবে। এগুলো হচ্ছে আজীবন কনস্ট্যান্ট। বাট প্যারামিটার কি, সেটাও এক ধরনের কনস্ট্যান্ট, ঠিক আছে, বাট এটা চেঞ্জ হতে পারে। দেখো বুঝতে পেরেছো কিনা? আরেকভাবে বললে বলা যায় যার কারণে আমাদের গ্রাফের চেঞ্জ আসতে পারে তারাই হচ্ছে প্যারামিটার। এটা হচ্ছে রাফলি বলছি, এটা ম্যাথমেটিক্যালি আসলে বলা এভাবে ঠিক না, বাট আমরা যেভাবে বুঝতে পারি সেভাবেই করা উচিত আমার মতে। আমার মতে আমি ডেফিনিশন দিব, হয়তোবা স্যারদের কাছে নাও হতে পারে, বাট এটা আমার মতে আমি করব। হ্যাঁ, তাহলে এখানে মনে রাখতে হবে এ বি সি হচ্ছে, ডি হচ্ছে, এরা হচ্ছে প্যারামিটারস। এইগুলা যদি এই যা আমি দাগালাম এতটুকু লিখলেই তোমার হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যারে যদি কোশ্চেনের সাথে বলে এরকম যদি বলে তখন তোমাকে আরো কিছু লিখতে হবে। কিরকম? তোমাকে স্যারে বললো, মনে করো আমি একটু দেখাচ্ছি, এরকম একটা কোশ্চেন দিল। কিরকম কোশ্চেন দিল? যে ডিফাইন 2D linear system 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 with matrix form and example, with matrix form and example। তাহলে কিন্তু একটু বাড়াই করতে হবে। কি বাড়াই করতে হবে? এই যে যে আমি যতটুকু করলাম, এই যে এখান থেকে আমি যদি একটা ভিন্ন কাল নিয়ে তোমাকে দেখাই, অর্থাৎ এখান থেকে, সরি, এখান থেকে একটু দেখাই, এই যে এখান থেকে এই যে যে প্যারামিটার পর্যন্ত করলাম, এই যে এটা সহনীয়, হ্যাঁ এটা সহ, এই যে প্যারামিটার পর্যন্ত এতটুকু লিখলেই তোমার হয়ে যাবে। যদি শুধু বলা হয় যে ডিফাইন 2D লিনিয়ার সিস্টেম। এবার যখন বলবে যে ম্যাট্রিক্স ফর্মে দেখাও, তখন তোমাকে জাস্ট ম্যাট্রিক্স ফর্মে দেখাইতে হবে। তো এটা তো একদম সহজ ব্যাপার। আমি চাইলেই এই যে এই বেটাকে আমি কি ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি না? কিভাবে লিখবো দেখো, আমি একটু সাজাই লিখি, যে x ডট y ডট, এরপরে কোএফিসিয়েন্ট গুলো দাও a b c d, এরপরে তোমরা এটা তো সবাই জানো। আচ্ছা, এবার একটা কাজ করো, এই যে এক্স ওয়াই, এই যে একটা ব্যাপার আছে, এই যে একটা কলাম ম্যাট্রিক্স আছে দেখো দুই পাশে, এদেরকে আমি ক্যাপিটাল এক্স ধরলাম মনে মনে। সাপোজ এই কলাম ভেক্টরটাকে আমি তো ক্যাপিটাল এক্স ধরতেই পারি, তাহলে কলাম ভেক্টরটাকে যদি আমি ক্যাপিটাল এক্স ধরি, তাহলে দেখো বাম সাইডে আমি লিখতে পারি ক্যাপিটাল এক্স ডট। কেন? কারণ দেখো এখানে উপরে সবকিছুর উপরে একটা ডট আছে, এই কারণে এটা লিখবো। আর এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এ বি সি ডি, একটি স্কোয়ার ম্যাট্রিক্স 2x2, এটাকে আমি লিখবো ক্যাপিটাল এ, এবং এই যেটা বলছি এটাকে এক্স লিখবো, ক্যাপিটাল এক্স। এই যে ম্যাট্রিক্স ফর্ম চলে আসলো। এখানে তুমি বলে দিতে পারো হয় আর এ সমান কি, এ সমান হচ্ছে এইটা, এবং এই যে এক্স এটা সমান কি এইটা, তাহলে আর এক্স ডট কি এটা আর বলতে হবে না। দেখো এখানে এই যে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে যদি বলে যে একটা 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেমকে ডিফাইন করো, সাথে যদি বলে এটা ম্যাট্রিক্স ফর্মও দেখাও, তাহলে তোমাকে দেখাইতে হবে। তবে আমি বলবো তুমি ম্যাট্রিক্স ফর্ম সহ দেখাবা, কারণ এটা তো একদম কঠিন কিছু না, ঠিক আছে? তাহলে তুমি ভালো মার্ক পেতে পারো, বা তুমি যে বুঝছো এই ব্যাপারটা স্যাররা ফিল করতে পারে যে তুমি আসলে বুঝে করছো, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা এক্সাম্পল দিতে হবে, একটা 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেমের একটা এক্সাম্পল দিতে হবে। শুধুমাত্র করলেই হবে না, দেখো একটা এক্সাম্পল দিতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। সেটা কি এক্সাম্পল?
সেটা একটু দেখো আমরা কি দিতে পারি একটা লিনিয়ার সিস্টেমের, টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেমের এক্সাম্পল কি হতে পারে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখো বইতে কিন্তু নাই, কিন্তু আমাদের কাছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্টকেও পড়াইতে যাই সেখানে আমরা বলি যে দেখো তোমার কাছে যখন বলবে কাকে বলে বা কি, তখন তুমি সবসময় এক্সাম্পল দিয়ে লেখার চেষ্টা করবা। তো তোমাকে যদি স্যাররা কখনো এক্সাম্পল নাও দিতে বলে, তখনও তুমি চেষ্টা করবে একটা এক্সাম্পল দিতে। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে আমাদের একদম ছোটকালের নিয়ম একটা, তাই না? আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। এবার আমরা চলে যাব হচ্ছে একটা এক্সাম্পল দিতে, যে একটা টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেমের কিভাবে হতে পারে। আচ্ছা, আমরা অনেক ধরনের নন লিনিয়ার সিস্টেম পড়েছি, বাট লিনিয়ার সিস্টেম কি হতে পারে সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, তো নন লিনিয়ার সিস্টেম কি কি পড়ছে এটা অনেকে বলতে পারে। একটা হচ্ছে প্রেপেরিটর মডেল। ঠিক আছে, এখন আমরা একটু দেখতে চাই লিনিয়ার সিস্টেমটা কি হতে পারে। লেখো, আমি একটু লিখে দিচ্ছি এটার এক্সাম্পল ধরো একটা দিয়ে দিবা, মন মতো করে দিবা। সেটা হচ্ছে আমি এখানে এমনি একটা করে দিই শর্টকাট, যে এক্সাম্পল একটা লিনিয়ার সিস্টেম যেহেতু আমরা ডিক্লেয়ার করতেছি, এখানে dx dt লিখলা, এরপর এখানে লিখলা 2x প্লাস মনে করো y, আরেকটা লিখলা যে dy dt, এখানে লিখলা মাইনাস x প্লাস y, শেষ। এটাই একটা লিনিয়ার সিস্টেম, টু ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমাকে হচ্ছে দিতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, যখন আমরা একটা সিস্টেম লিনিয়ার হয়ে যায়, এটা আমরা হচ্ছে তোমরা যারা জিলের বই পড়েছো, ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওডি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা পড়েছো, সেখানে চ্যাপ্টার 8 নামে জিলের বইতে একটা ব্যাপার ছিল। এটা হচ্ছে তোমার ফোর্থ ইয়ারে, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারে পড়ানো হয়, এবং আমাদের শ্রদ্ধেয় লায়েক সাজ্জাদ এন্ডলাস স্যার আমাদেরকে পড়িয়েছেন, প্রফেসর। তিনি খুব সুন্দর করে আমাদেরকে পড়িয়েছিলেন এবং তার কাছ থেকে এটা আমার শেখা। তিনি বলছিলেন যে যদি এরকম একটা লিনিয়ার সিস্টেম হয়, একটা লিনিয়ার সিস্টেম, দেখো এটা একটা লিনিয়ার সিস্টেম, এবং এই সিস্টেমের যদি একটা সলিউশন হয় x1 আর একটা সলিউশন যদি হয় x2, তখন ওই x1 এবং x2 এর লিনিয়ার কম্বিনেশন, সেটাও ওই সিস্টেমের একটা সলিউশন হবে। এই কথাটা তিনি আমাদেরকে শিখাইছিলেন, ওই যে আবার বলে দিচ্ছি চ্যাপ্টার 8 জিলের বইতে। সেই কথাটা এখানেও কাজে লাগতে পারে, তুমি একটু লিখে রাখো যে এই সিস্টেমের একটা সলিউশন যদি হয়ে থাকে মনে করো x1 আর একটা x2, তাদের লিনিয়ার কম্বিনেশনটাও এই সিস্টেমের একটা সলিউশন হবে। সেই কথাটাই এখানে আমরা একটু জোর গলায় আবার লিখে রাখছি বা বলে দিয়েছি, যে একটা লিনিয়ার সিস্টেম আছে, তখন যদি x1 আর x2 আর সলিউশন হয়, তাহলে আমরা বলতে পারি তাদের লিনিয়ার কম্বিনেশন ইজ অলসো আ সলিউশন। বুঝতে পেরেছ? এটা একটু তোমরা জেনে রাখবা, জাস্ট এমনি জানার জন্য বলছি, আর কিছু না। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ। দ্বিতীয় কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার এরকম একটা ব্যাপার, এই ব্যাপারটা ছিল দ্বিতীয় কোশ্চেনে, যে ব্যাপারটা ছিল এই যে এখানে এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছ, অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। তোমাকে এরকম বলে দিতে পারে যে দেখো সলভ দ্য লিনিয়ার সিস্টেম x ডট ইকুয়ালস টু x হোয়ার, এটা তোমাকে দেখো এ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেয় পরীক্ষার হলে। এটা কিভাবে দেয়? এই যে 2 নাম্বার কোশ্চেন, এটা প্রত্যেকবার আসে, কিন্তু দেখা যাচ্ছে একটু ঘুরায় দেয়, যাতে করে তুমি দেখো স্যাররা দেখে যে তুমি বুঝতে পারো কিনা। যেমন মনে করো আমি যদি বলি যে 2022 সালের দিকে একটা কোশ্চেন ছিল এরকম, যে একই কথা লিখছে যে সলভ দ্য লিনিয়ার সিস্টেম x ডট ইকুয়ালস টু x হোয়ার a সমান, তিনি একটু ঘুরায় লিখছেন। কি লিখছেন সেটা একটু দেখাই, যে a সমান তিনি লিখছিলেন যে আসলে বিটা 0 0 মাইনাস, এরকম লিখছিলেন। তো লিখতেই পারে। আবার এভাবে লিখছেন, আবার তিনি একবার এই কোশ্চেনটা এভাবে দিয়েছেন, সলভ দ্য লিনিয়ার সিস্টেম কিভাবে দিয়েছিল, যে এভাবে দিয়েছিল যে dx dt, এটা ইকুয়ালস টু, এভাবে দিয়েছিলেন তিনি যে ax আর
ডি ওয়াই ডিটি এটা সমান তিনি এভাবে দিয়েছিলেন যে ডি ওয়াই ডিটি এটা হচ্ছে তোমার তিনি দিয়েছিলেন এভাবে যে মাইনাস ওয়াই। দেখো তিনি এভাবে দিয়েছিলেন যে সলভ দ্য লিনিয়ার সিস্টেম dx dt ইকুয়ালস টু x আর dy dt ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এটা কিন্তু একভাবে দিয়েছিলেন, একবার দিয়েছিলেন 2000 কত দিকে দিয়েছিলেন, এটা হচ্ছে 2000 কত সালের কোশ্চেন যেন এটা দিয়েছেন। আবার 2022 এর দিকে এটা দিয়েছিলেন যে একই জিনিস দিয়েছিলেন যে সলভ দ্য লিনিয়ার সিস্টেম x ডট ইকুয়ালস টু x হোয়ার a সমান হচ্ছে তিনি এটা দিয়েছিলেন। কিন্তু এটা দেখো এই কোশ্চেনটা কিন্তু একদম চেঞ্জ, চেঞ্জ বলতে এই যে এরকম আকারে নাই। তো তোমাকে এখানে ভয় পাওয়া যাবে না, তুমি যদি বুঝতে পারো যে ব্যাপারটা কি তাহলে কিন্তু তুমি ভয় পাবা না। দেখো দিন শেষে তুমি যদি এই নিচেরটাকে ম্যাট্রিক্স আকারে লিখো না, দেখো এই যে ব্যাপারটা থাকে সেটা ফিল করো। এই যে ব্যাপারটা আছে সলভ দ্য লিনিয়ার সিস্টেম, এটা বলছে যে সলভ দ্য লিনিয়ার সিস্টেম, এদিকে তাকাও, এটা এটা কিন্তু একটা ম্যাট্রিক্স ফর্মে আছে। এই কারণে তোমাকে আমি বলছিলাম এই যে এখানে দেখো আমরা যে একদম পরে আসলাম কিছুক্ষণ আগে যে ম্যাট্রিক্স ফর্মটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স ফর্ম। কোথা থেকে পাইলা? এই যে দেখো এখানে আবার আমরা কিন্তু বড় করে দেখাইছি যে কিভাবে আসে এখান থেকে, তাই না? তো এটা একটা ম্যাট্রিক্স ফর্ম। তুমি ম্যাট্রিক্স ফর্মকে যদি ভাঙো, তুমি একটা কথা শোনো, তুমি যদি এইটার জন্য পড়ছো কোশ্চেনটা আছে এরকম ভাবে, এখন তোমাকে এরকম দিয়ে দিছে, তাই তুমি এখান থেকে এখানে যাইতে পারবা না? বলো, এই যে এখানে ম্যাট্রিক্স ফর্মে যাইতে পারবা না? অবশ্যই যাইতে পারবা। তাহলে এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু তোমাকে ম্যাট্রিক্স ফর্মে দেওয়া নাই। এই কোশ্চেনটা ম্যাট্রিক্স ফর্মে দেওয়া নাই। তো চাইলে তুমি ম্যাট্রিক্স ফর্মে বানাই নিতে পারবা না। কিভাবে বানাবা? এই যে ব্যাপারটা দেখো, এটাকে আমরা এভাবে লিখবো, এটাকে লিখবো x ডট আর এটাকে লিখবো y ডট। তাহলে কি পাইলাম? x ডট ইকুয়ালস টু x আর y ডট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস y। এবার দেখো এটাকে আবার সাজাও, এই যে এখানে একটা সাজাও, এখানে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স তুমি এভাবে চিন্তা করো যে এখানে এটার সাথে 0 ইনটু y আছে আর এখানে তুমি চিন্তা করো এটার সাথে 0 ইনটু x আছে, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো এটার ম্যাট্রিক্স আকারে লিখলে a 0 আর এখানে আছে y টা না দিয়ে আগে আমি x এরটা নিতে চাই, এটা হচ্ছে 0 আর এখানে y এর সাথে মাইনাস। দেখো তো তাহলে এই যে প্রুফের এই ব্যাপারটাই ফিরে আসে কিনা, এই প্রবলেমটাই ফিরে আসে। দেখো বুঝতে পারছো? তাহলে কখনো কখনো তোমাকে এরকম ভাবে দিতে পারে, তাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে কাজ করবা। মনে রাখবা তুমি সবসময় ম্যাট্রিক্স ফর্মে নিয়ে কাজ করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ম্যাট্রিক্স ফর্মে থাকলে সেটা তো তোমার পরিচিত, যদি ম্যাট্রিক্স ফর্মে না থাকে সেটা ভয় পাওয়ার কারণ নেই। ম্যাট্রিক্স ফর্ম থেকে তোমাকে সব সময় এই ফর্মে যেতে হবে। আমি মনে হয় প্রথমবার একটু ভুল বলছি, যেই ফর্মে থাকুক না কেন তোমাকে কোনো না কোনো একটা পর্যায়ে এইখানে আসতেই হবে, এই যে এইখানে আসতেই হবে, এই ফর্মে আসতেই হবে, এই ফর্মে আসতেই হবে। বারবার বলছি যে কোনো ফর্মে থাকুক তুমি চাইবা এই রূপে আসতে, এই রূপে, কারণ আমরা হচ্ছে সলভ করব। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন ওয়ে আছে, সেটা তো তোমরা জানো। তাই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে নিব, সেটা যদি ম্যাট্রিক্স ফর্মেও থাকে তাহলেও আমরা তাকে হচ্ছে সিস্টেম আকারে নিয়ে যাব, আর যদি ম্যাট্রিক্স ফর্মে না থাকে তাই তো ভালোই আমাদের জন্য। তাহলে দেখো এই কোশ্চেনটা কিন্তু তিন ভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে আমি আবার লিখে দেই। এক নাম্বার তো এখানে দেওয়া আছে, এভাবে আসতে পারে। দুই নাম্বারে এভাবে আসতে পারে, ভয় পাওয়া যাবে না। সলভ দ্য লিনিয়ার সিস্টেম x ডট ইকুয়ালস টু ax হোয়ার, এরা বলে দিচ্ছে এটা কি, এটা এখানে এ না দিয়ে হাবি যাবি যা ইচ্ছা তা দিতে পারে, তোমার শুধু দেখার ব্যাপার যে ওখানে কি দিয়েছে। এ না দিয়ে বিটা না দিয়ে অন্য কিছু দিতে পারে এটা। তিন নাম্বার এভাবে আসতে পারে কি, সলভ দ্য লিনিয়ার সিস্টেম x ডট ইকুয়ালস টু ax y ডট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস y। তো তোমাকে যেভাবেই দেওয়া থাকুক তুমি মনে রাখবা সব সময় এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করবা। এই ফরম্যাট দেওয়া থাকলে তো ভালোই, এই যে দেওয়া আছে, এই কোশ্চেনে দেওয়া ছিল। যদি থাকে ম্যাট্রিক্স ফর্মে তারপরও আমরা সেই ম্যাট্রিক্স ফর্মকে ভাঙা এই ফরম্যাটে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা মনে করে নিলাম যে আমাদের এই কোশ্চেনটা সলভ করবে এক নাম্বার, আর 2 আর 3 তো একই রকম, 2 আর 3 একই রকম প্রায়। দেখো এটাও তো ম্যাট্রিক্স ফর্মে আছে, যে এটাও ম্যাট্রিক্স ফর্মে, 1 আর 2 ম্যাট্রিক্স ফর্মে আছে, আর এটা তো ম্যাট্রিক্স ফর্মে না, এটা এই ফর্মেই থাকলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আচ্ছা আমরা একটু সলভ করি, তারপর তুমি বুঝতে পারবা বাকিটা। তাহলে আমরা একটু যেতে চাই, এগুলো মুছে দিলাম, ঠিক আছে?
তাহলে দেখো এবার সলভ করতে হবে। তা সলভ করতে গেলে কি করতে হবে, আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে। তাই আমি ম্যাট্রিক্স ফর্ম থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিব। তাহলে দেখো আমার এরকম একটা সিস্টেম দেওয়া আছে, আমরা এই এক্স ডটকে আমরা এইভাবে লিখতে পারি এইটা। আর এই যে এর জায়গায় কি আছে, এর জায়গায় এ বসাও, এই যে এটা তো ওরা ডিক্লেয়ার করে দিয়েছে। আর এই এক্স এর পরিবর্তে কি লিখবো, এটা লিখবো। ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলে আমরা জানি না এ এক্স 0y 0x মাইনাস ওয়াই, সেটা করছে এখানে ম্যাট্রিক্সের একটা মাল্টিপ্লিকেশন করছে শুধুমাত্র। এই দেখো এটা কিন্তু এখন আমাদের কি বলতো, একটা 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম, কিন্তু এটা কাপল না। এটা একটা কথা আছে একটু শোনো, যে এটাকে দেখো, এটাকে একটা 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম বলা হবে এবং কাপল। কেন কাপল, কারণ এখানে এক্স এবং ওয়াই বিদ্যমান, একই সাথে এক্স ও ওয়াই বিদ্যমান। কাপল মানে তো জোড়া আকার, বাট এরা কিন্তু কাপল না। এই যে প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা কাপল না। কারণ কি, এখানে কিন্তু তোমার দেখো এক্স আছে ওয়াই নাই, আবার ওয়াই আছে এক্স নাই, এরকম। এই কারণে দেখো এখানে বলে দিচ্ছে যে হুই শো দ্যাট দ্য ইকুয়েশন আর আনকাপল, মানে এখানে কাপল না, এই কথাটা বলছি। তাই এই কথা তোমার বলা লাগবে না, তোমাকে শুধুমাত্র এই পর্যন্ত আসতে পারলেই হয়ে গেল। এই যে এখানে আসতে পারলেই হয়ে গেল। আচ্ছা, এরপর তুমি এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলা, মনে করো দুইটা পাইলা, এদেরকে সলভ করতে হবে। তাই সলভ করে কিভাবে, তা আমরা এরকম ভাবে করব, dx আমি একটা করে দেখাচ্ছি, dx dt ইকুয়ালস টু ax। আমরা ভেরিয়েবল সেপারেশন করব, তাহলে dx x এখানে a dt। এখন ইন্টিগ্রেশন করে দাও, তাহলে পাবা এখানে ln x, এখানে পাবা হচ্ছে তুমি a t। এবার ax আমরা এক্সপোনেনশিয়াল করে দিচ্ছি, e a t লিখলাম। সাথে সাথে মনে রাখতে হবে এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট দিতে হয়, তাই না? তাহলে সেই কনস্ট্যান্টটা আবার এখানেও দিয়ে দাও, এবং আমরা দিন শেষে গুণ করে ফেললাম। তাহলে এই ই টু দি পাওয়ার সি, সেটাও একটা কনস্ট্যান্ট, তার নাম দিলাম আমি x0, বই অনুসারে মনে করো নাম দিলাম হচ্ছে আমি x0। তাহলে এখানে দাও x0 ই টু দি পাওয়ার a t। তাহলে এখানে আমরা কি পাইলাম, x সমান x0 ই টু দি পাওয়ার a t। বুঝতে পেরেছো? এটা কাকে সলভ করার মাধ্যমে পাইলাম, এই যে x ডট কে, এই যে। আচ্ছা, তাহলে সিমিলারলি এই ওয়েতে আমরা y ডট কে সলভ করলে আমরা পাবো হচ্ছে y0 ই টু দি পাওয়ার মাইনাস t। এখন তুমি একটা কথা শোনো, এখানে দেখো এইটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরো, এটা 1 নং, আর এটাকে ধরো 2 নং। দেখো 2 নং এ কোনো ধরনের প্যারামিটার নাই, প্যারামিটার বলতে a b c d এরকম কোনো কিছু নাই, কিন্তু 2 নং এ নাই, কিন্তু 1 নং এ আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে 2 নং এ দেখতে পাচ্ছি t যদি ইনফিনিটি হয়ে যায় তখন y এর মান ডিক্রিজ হয়, তাই কি না? দেখো তো, কারণ কি, এখানে নেগেটিভ আছে, তাই না? আচ্ছা, এই কারণে। আর কিন্তু এখানে দেখো 1 নং কিন্তু তুমি এটা বলতে পারবে না, t ইনফিনিটি হলে এই xt এটা কি পজিটিভ হবে, মানে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে না নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে, না কি হবে সেটা তুমি বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ এখানে a একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এর উপর ভিত্তি করে আসলে ব্যাপারটা হবে, এ কি প্লাস না মাইনাস, এর মানটা কি, সেটার উপর নির্ভর করে আসলে তোমাকে বুঝতে হবে যে কি হবে। এই কারণে এখানে কিছু কথা লেখা আছে, দেখো এই যে হোয়েন a লেস দ্যান 0, যখন এই যে এখানে এর ভ্যালুটা লেস দ্যান 0 হবে, মানে নেগেটিভ হবে, তখন কিন্তু তোমার এই xt-টা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডেকে করবে, মানে ধ্বংসের দিকে যাবে, ঠিক কি না? কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, এর উপর সবকিছু নির্ভর করছে সলিউশনটা। তুমি বলো, দেখো এর উপর নির্ভর করে না, টাইম তো কোন সবসময় পজিটিভ হয়, টাইম তো কোনোদিন নেগেটিভ হয় না, তাই না? আচ্ছা, টাইম যদি পজিটিভ হয় সব সময়, তুমি একটু খেয়াল করো, দেখো 1 নং থেকে বলো, একের এই এটাকে আমরা 1 নং দিচ্ছি, টাইম তো আজীবন পজিটিভ, বাট এই সলিউশনটা কি মানে এক্সপোনেনশিয়ালি গ্রো করবে নাকি কমবে, সেটা আসলে নির্ভর করছে এর উপর কেবলমাত্র। কেন? কারণ টি তো সবসময় ভাইয়া পজিটিভ, টি কোনোদিন নেগেটিভ হয় না, তাই না? আচ্ছা, এই কারণে এর উপর নির্ভর করবে। কিন্তু 2 নাম্বার কিন্তু এরকম কোনো প্যারামিটার নাই, ঠিক আছে? 2 নাম্বারে টাইম যত বাড়বে সলিউশন তত হচ্ছে ওই ওয়াইটিটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে এটাই তো বোঝাচ্ছে। বাট 1 নম্বরের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এ থাকা, এ হচ্ছে প্যারামিটার। এখন বিভিন্ন প্যারামিটার নিয়ে দেখবো আসলে সলিউশনটা কিরকম হচ্ছে, এটাই হচ্ছে আমাদের এখন কনসেপ্ট। এবং তোমাদেরকে একটা বাস্তবতা বলি, সেটা হচ্ছে আমি একটু মুছে দেই। এই সলিউশন পর্যন্ত আসার পর অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আসলে আমাদের প্রায় 80% স্টুডেন্ট এরপরে সবটুকু মুখস্থ করে, এই গ্রাফগুলো সব মুখস্থ করে, যে আসলে কিছুই বোঝার দরকার নেই, আমার 1 মিনিটের মধ্যে প্রশ্ন অ্যান্সার করতে হবে, ঠিক আছে?
কিন্তু এটা কিন্তু সবকিছু আসছে, তুমি যদি দেখো এই যে আমরা যদি এটা হিসাবে কনসিডার করি, একের এ আর একের বি, এই দুটা ইউজ করে এই চারটা না কয়টা, এখানে পাঁচটা ব্যাপার আসছে এই দুটাকে ইউজ করে। কিভাবে আসছে তোমরা ফিল করতে পারবা। দেখো আমরা একটু ফিল করার চেষ্টা করি এবং তুমি যদি দেখো তাহলে পারবা। দেখো এখানে আমরা এক নম্বর কথা হচ্ছে আমরা এ কে বিভিন্ন কেজে ভাগ করে নিব। এর মানটা আমি একটা কেজ নিলাম যে এখানে -1 আছে মনে করো, আমি একবার এর মান এই পুরাটুকু নিব, লেস দেন 1 এর থেকে ছোট যা আছে সেই ভ্যালুর জন্য নিব। এর মানটা একবার -1 এর জন্য নিব। দেখো আমি আবার বলছি তোমাকে, আমি একটা সংখ্যা রেখে আইকা ফেলি তাহলে তুমি বুঝতে পারবা। দাঁড়াও আমাকে একটু সময় দাও। আমি পৃথিবী এর মান তো যা ইচ্ছা তা হতে পারে, পজিটিভ ইনফিনিটি টু নেগেটিভ ইনফিনিটি বলে দিচ্ছে। কোথায় বলছে দেখো, বলে দিয়েছিল হচ্ছে একদম সৃষ্টির শুরুতে, এই যে এখানে বলে দিয়েছিল এই ভ্যারিজ ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি। তাহলে এখানে আমি আইকা দেখাই, এই যে এখানে আচ্ছা একটা সংখ্যা রেখে আঁকলাম। আমি এর মান একবার নেব হচ্ছে কত বললাম, একবার নেব হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মনে করো আমার -1। ওকে, তাহলে এখানে দাও এটা হচ্ছে আমাদের -1 এবং -1 থেকে ছোট সমান কিন্তু বলি নাই। মনে করো -1 থেকে ছোট তুমি যে এরিয়াটুকু নিবা সেই এরিয়াটুকু হচ্ছে এইটা, তাই না? বুঝতে পেরেছো? আর যদি তুমি নাও -1 তাহলে এইটাকে কভার করে ফেলবে, এই কারণে এখানে এটাকে পূরণ করে দিলাম। দেখো আমি যদি কখনো বলি এর মান লেস দেন -1, তার মানে সে এই এরিয়াটুকু কভার করলো। আচ্ছা আমি যদি বলি এ সমান হচ্ছে -1, তখন হচ্ছে সে এই যে বৃত্তটাকে কভার করলো, এই যে বৃত্ত দিয়ে এঁকে দিলাম। ওকে, এরপর আমি যদি তোমাকে বলি যে এর মান হচ্ছে তোমার +1 থেকে এর মান আরেকটা কি নিতে পারি আমরা, এর মান কি নিতে পারি আর, আচ্ছা এর মান আমি যদি তোমাকে বলি যে 0, সাপোজ 0টা কোথায় আছে দেখো এখানে দাও একটা, এইটা হচ্ছে 0। এর মান আমি যদি বলি 0, তখন এই যে এই পুরো পোরশনটুকু ওই বৃত্তটুকু জাস্ট এখানে 0 বুঝাচ্ছি, এই ইকুয়ালস টু 0। আমি যদি বলি এর মান গ্রেটার দ্যান 0, তার মানে এই পুরো অঞ্চলটুকু বুঝাবে এর মান গ্রেটার দ্যান 0। আচ্ছা আর একটা কেস বাকি আছে, সেটা কত, -1 থেকে এর মধ্যে, তাহলেই কিন্তু আমাদের পুরো সংখ্যা রেখা কভার হয়ে যায়। দেখো এটা হচ্ছে আমাদের -ইনফিনিটি টু +ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে একটা কেস আছে, এই কেসটাও আমরা নিব। এই কেসটা কত, -1 থেকে বড় এর মান এবং 0 থেকে ছোট। কেন? কারণ আমি 5টা কেস নেব। কি কি কেস? এক নাম্বার কেস নিব হচ্ছে এ লেস দেন হচ্ছে -1, তাহলে এই এরিয়াটুকু আমার কভার হয়ে যাবে, এই এরিয়া। আর যখন নেব a ইকুয়ালস টু -1, তখন এই যে বৃত্তটুকু, ঠিক আছে? আচ্ছা এরপরে আমি যে অঞ্চলটুকু নেব সেটা -1 থেকে a বড় এবং 0 থেকে ছোট। আরেকটা কেস নেব a ইকুয়ালস টু 0, আরেকটা কেস নেব a গ্রেটার দ্যান 0। এই 5টা কেস নিলে পুরো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত নেওয়া হয়ে যায়। এখন তোমার মনে মনে প্রশ্ন হতে পারে, ভাই আপনি এরকম ভাবে নিলেন কেন? আপনি তো এরকম নিতে পারতেন, a ইকুয়ালস টু 2, এটা নিতে পারতেন না? বা এরকম মানে এই 5টা অঞ্চলই কেন? এই যে 1টা 2টা 3টা অঞ্চল, বাট পরবর্তীতে আবার এই যে ইকুয়াল ধরেছি। দেন আপনি ইকুয়াল ধরলেন, আপনি অন্য কোনো ভ্যালু ধরলেন না কেন? তার জবাব হচ্ছে আমরা এখানে পাবো যে কিভাবে, কেন আমি এইভাবে ধরছি। যখন আমি বলবো যে দেখো আমি 1 নাম্বার কেস নিয়ে কাজ করলাম, a লেস দেন 1, এটা বলছি a লেস দেন 1। এখন a লেস দেন 1 মানে কত? কে বলতে পারে a লেস দেন 1? আমি কত ধরবো? তোমার মন মতো বলো কত ধরবা। a লেস দেন 1 তোমাকে একটা ভ্যালু ধরতে হবে আগে। a লেস দেন 1 হলে মনে করো আমি হচ্ছে সেটা হচ্ছে -2 ধরলাম সাপোজ। এবার তুমি বলো -2 ধরছি, আবার বলছি এখানে আমি এর মানটা -2 যদি ধরি তাহলে তো এর মান লেস দেন 1 হলো, তাই না? তাহলে এখানে একটু বক্স করে লিখে দেই যে আমি আসলে ধরো এর মান -2 ধরলাম। এবার এখানে বসাও এই 1 নম্বরে, তাহলে বসালে কি পাই, xt x0 e টু দি পাওয়ার -2t, এটা পাইলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাইলে এবার বলো আমি যদি এই yটির জায়গায় yটিকে বসাই যে y0, আমি এই একের সাথে একটু মিলানোর চেষ্টা করব। দেখো 2t, আমি এখানে কিভাবে 2t পাইতে পারি দেখো তো, এখানে জাস্ট এটাকে যদি স্কয়ার করে দেই তাহলে এখানে y0 স্কয়ার e টু দি পাওয়ার 2t এরকম পাওয়া যায়। তখন আমরা কি করব, ভাগ করব। এই
এটাকে 1 নং ধরো, এটাকে 2 নং ধরো। কি করবা প্রথমে, কি টেকনিক, আগে এর মান বলছে, একটা কেস ধরছি আমরা a লেস দ্যান -1, তাহলে a লেস দ্যান যেহেতু -1 1 থেকে ছোট হবে, তার মানে এই কারণে এর ভ্যালু ধরছি -2। কেন এরকম ধরছি, এর কারণ আমি একটু পরে বলছি যে কেন ধরছি -2 কেন ধরছি। আপনি এরকমও ধরতে পারতেন -4, আপনি এটাও ধরতে পারতেন -5, আপনি এটাও ধরতে পারতেন -6, সেটা না ধরে 2 ধরলেন কেন, এটার ব্যাখ্যা আমি একটু পর বলছি। এবার দেখো আমি এরপরে কি করছি, 1 নংকে এর ভ্যালুটা বসাইছি, এখানে এর ভ্যালুটা 1 নংয়ে বসাইছি, আর 2 নংয়ে কি করছি, স্কয়ার করছি। কেন করছি এখনই বলে দিচ্ছি। এবার এই 1 আর 2 কে ভাগ করুন, যদি ভাগ করি কি পাই, x টি আছে মনে মনে, তুমি টিটা আমি দিও, আমি এখন দিচ্ছি না, এটা আর এইটা আর এটা কিন্তু কাটাকাটি যাবে ভাগ করার ফলে, থাকবে কি বলতো, x0, এই পাশে থাকবে হচ্ছে x0 বাই y0 হোল স্কয়ার। এখন x0 y0 এগুলো কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এখানে মনে মনে একটা কনস্ট্যান্ট ধরো, c ধরো সাপোজ, তাহলে এখানে পাবা হচ্ছে x আর এখানে পাবা c ইনটু y স্কয়ার। ঠিক আছে, c ইনটু y স্কয়ার মনে করো। তাহলে এই যে এই পুরো ব্যাপারটাকে আমি c ধরছি মনে মনে কনস্ট্যান্ট দেখা, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো আমরা এটা কিসের গ্রাফ, কে বলতে পারে, এটা হচ্ছে x এর দিকে হা করবে, তাই না। এখন দেখো এই c এর মান এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা তো নির্ভর করবে, আমি তো জানি না সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। এই কারণে এই দেখো হাটা, এই যে এক্স এর দিকে হা করছে ঠিক আছে, বাট এটা পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকে হা করছে, কারণ আমি তো এই সি সম্পর্কে জানি না। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া 2 ধরলেন কেন। আচ্ছা 2 ধরছি এই কারণে যে আমি যদি 3 ধরি তাহলে আমাদের কাছে কিউবের গ্রাফগুলো আননোন, 4 ধরি 5 ধরি এই গ্রাফগুলো আমাদের জন্য আননোন, আমাকে দিন শেষে আবার ফেস পোর্ট্রেট আঁকতে হবে, সেটা আঁকার জন্য এই ধরনের পদ্ধতি নিচ্ছে যে আমাদের যেটা নোন সেটা আমরা করতে চাই, আর কিছু না। বলো তো বুঝছো কিনা। আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার কেস, 1 নাম্বার কেস চলে গেল। তাহলে আমরা এটা পাইলাম। ওকে, এটা তাহলে মুখস্থ কিছু নাই, এখানে কি নাই, এটা মুখস্থ করার কিছু নাই। ওকে, এটা মুছে দিলাম, 1 নাম্বার কেস শেষ। এবার 2 নাম্বার বলছে এই কষ্ট -1 ধরতে, তাহলে আমরা -1 ধরবো, এখানে বসাই দাও, -1 ধরো বসাই দাও। একটু দেখো আমরা বসাই দিলাম xt ইকুয়ালস টু x0 e টু দি পাওয়ার -t, কারণ এর মান হচ্ছে -1, আর এখানে yt। এবার দেখো এবারকে আমরা কোনো কিছু দিয়ে গুণ বা কিছু করতে হবে না, করতে হবে না, দেখো এইগুলো একই আছে, একরকম আছে। সুতরাং এবার আবার ভাগ করো, ভাগ করলে কি পাবা, দেখো ভাগ করলে পাবা x ভাই y, আর এখানে x0 y0 সেটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, x সমান c y। তোমরা বলো এটা কোন ধরনের ইকুয়েশন, এটা একটা সরল রেখা, কারণ x এর পাওয়ার এবং y এর পাওয়ার 1, এবং আমরা মনে করো এটা সমান হচ্ছে এরকম লিখতে পারি না, y সমান mx এই আকারে আছে, কারণ এই c কে আমরা লিখতে পারি না 1/c। মনে করো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো এরকম আকারে লিখতে পারি না, যে শুধু সাজার করে লিখতে চাই যে y সমান 1/c x, এটা মনে মনে m ধরো সাপোজ y সমান mx, তাহলে mx মানে কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এই 1/c এর মানের উপর নির্ভর করবে গ্রাফটা কিরকম হবে, সেটা কোন জায়গায় দিয়ে যাবে, এই কারণে বিভিন্ন ধরনের গ্রাফ আসতেছে। দেখো এই যে এগুলো প্রত্যেকটা y সমান mx মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন বলতে পারো এরকম আঁকা বাঁকা হচ্ছে কেন, কারণ এখানে 1/c এর মান কিরকম হবে এটা তো আমি জানি না, এই কারণে 4-5 ডিগ্রি গ্রাফ পাবো। বলো বুঝছো কিনা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে, এটা গেল। এরপরে তুমি এবার ধরবা হচ্ছে, ধরো এবার বলছে এর মানটা তুমি এর মধ্যে নিবা, 1 থেকে বড় এবং 0 থেকে ছোট, তখন এটা নিবা। কি নিবা বলো তো, কত নিবা, এখানে কত নিবা। আমি এখানে হচ্ছে হাফ চুজ করবো এ সমান, কেন এখন আমি বলছি, দেখো এখানে আগে বসাও, এখানে যদি আমি বসাই তাহলে এখানে আসবে হচ্ছে t/2। এবার তুমি কি করবে, এবার গুণ করে দাও, আমার এই যে এটার সাথে মিলাইতে হবে এখানে, আর এখানে মিলাইতে হবে। এখন তুমি স্কয়ার করে দাও, এখানে স্কয়ার করে দিলে x স্কয়ার, আর এখানে e টু দি পাওয়ার 2t, আর 2t কাটা যাবে, তাহলে e টু দি পাওয়ার t থাকবে। ঠিক আছে, এমন ভাবে নিব যাতে করে আমরা সবকিছু কাটাকাটি করে এটা পাই। আচ্ছা তাহলে এখানে পাবা e টু দি পাওয়ার -t। আবার বলছি তোমাদের এটা হয়তো বা বুঝতে পারোনি, আমি একটু সময় নিয়ে করাচ্ছি। দেখো 1 নাম্বার কথা হচ্ছে যখন তুমি বলছে যে এর মানটা -1 থেকে বড় এবং 0 থেকে ছোট নাও, তখন তুমি এ সমান কত চুজ করছো, এ সমান হচ্ছে হাফ চুজ করছো। এটা এখন বসায় দাও, কোথায় বসাবে, 1 নাও, xt ইকুয়ালস টু হচ্ছে x0 e টু দি পাওয়ার হাফ, এখানে হাফ, তারপর হচ্ছে t। ওকে আচ্ছা হাফ t নিছো। এখন একটা চিন্তা করো, এখানে কত আছে, yt, এখানে y0 e টু দি পাওয়ার -t, এটা আছে। আচ্ছা এবার আমাকে কিভাবে কাটাকাটি করা যায় সেই চেষ্টাটা করতে হবে, কাটাকাটি করা যায় কিভাবে সেটা আমাকে দেখতে হবে।
ঠিক আছে, কাটাকাটি করা যায় কিভাবে সেটা আমাকে দেখতে হবে। যদি আমি মাইনাস হাফ নেই, আমার কি কাটাকাটি করা সম্ভব হচ্ছে? দেখি তো। আচ্ছা, এর মান হাফ নিলে t/2, তাহলে এখানে টি, তাহলে তো ভাগ করলে কাটাকাটি যায় না। আচ্ছা, একটু সময় দিতে হবে, আমাকে ফিল করতে হবে, আমি এটা মুখস্থ নাই। এর মানটা এখানে কত ধরলে ভালো হয়, কাটাকাটি যাবে সেটা একটু দেখতে হবে। এখানে এর মানটা কত ধরলে কাটাকাটি করা যাবে? আচ্ছা, এর মান হচ্ছে হাফ ধরবো, হাফ নাকি অন্য কিছু ধরবো? আচ্ছা, যদি আমি এখানে স্কোয়ার করি, একটু সময় দিতে হবে, স্কোয়ার করলে এইটা আর এখানে এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এইটা শুধুমাত্র কি। এখন একটা কাজ করতে চাই, আমি কি করব, এটাকে আর এটাকে যদি আমি হচ্ছে তোমার মনে করো গুণ করে দেই 1 আর 2 কে, তখন আমি পাই হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই। তাহলে এখানে এখানে এই আমাকে সরি, এই এই কেসটা আবার কিরকম কেস? এটা বলছে হচ্ছে 0 থেকে বড়, কেসটা আসলে এরকম হওয়া উচিত ছিল। এটা হচ্ছে, আচ্ছা আমি দেখি এই কেসটা ঠিক আছে কিনা। আমাদের 5টা কেস ভাগ করেছিলাম 1 2, আচ্ছা -1 থেকে বড়, 0 থেকে ছোট, এটা তো এরকম হবে -1 থেকে বড়, সরি -1 থেকে বড় আর 0 থেকে ছোট, তখন আমি মাইনাস হাফ নেব। এইটা মনে হয় একটু ভুল আছে, সি নাম্বার কেসটা। হ্যাঁ, কেস আমরা 5টা ধরছিলাম না, একটা হচ্ছে a লেস দ্যান -1 আর a ইকুয়ালস টু 1, আরেকটা ধরছিলাম a ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে a গ্রেটার দ্যান 0, আরেকটা কেস ছিল এই ভিতরেরটাই যে এটুকু, এটা হচ্ছে 1 থেকে বড়, -1 থেকে বড়, 0 থেকে ছোট, তাহলে এখানে -1 হবে। হ্যাঁ, এখানে -1 থেকে বড়, 0 থেকে ছোট, তাইলে আমি এখানে ধরবো হচ্ছে মাইনাস হাফ, কারণ মাইনাস হাফ -1 থেকে বড়। এই তো হয়ে গেছে আমাদের। এখানে তাকাও, তাহলে এখানে ধরবো হচ্ছে মাইনাস হাফ। মাইনাস হাফ ধরলে কত আসে দেখো, এখানে মাইনাস হাফ ধরো, এরপর তুমি স্কোয়ার করে দাও। তাহলে আবার একটু লিখি, দেখো এই যে এই কারণে ভুল করা যাবে না, এটা হয়তো বা আমি ভুল করে ফেলছি এই কেসটা। তাহলে এখানে আসবে কত, এর মান ধরছি আমি মাইনাস হাফ, তাহলে x0 e টু দি পাওয়ার মাইনাস হাফ টি। এখন দেখো এটার সাথে আমরা মিলাতে চাই, এখানে y0 e টু দি পাওয়ার টি আনতে চাই। এই যে এখানে e টু দি পাওয়ার টি আনতে চাই, কি দ্বারা গুণ করলে e টু দি পাওয়ার, কি করলে আমাকে এখানে e টু দি পাওয়ার টি পাবো? দেখো আমি যদি স্কোয়ার করতে পারি তাইলে তো, উভয় পক্ষে স্কোয়ার করে দাও, তাহলে এখানে স্কোয়ার করে দাও, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার করতে গেলে থাকবে হচ্ছে টু 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 কাটা যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র টি, মাইনাস টি। ঠিক আছে, আচ্ছা এবার তুমি ভাগ করে দাও, ভাগ করলে কি পাও, এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে একটা কনস্ট্যান্ট পাও, আর এটা কাটা যাবে, কনস্ট্যান্টটা কি, এইটা ডিভাইড বাই এইটা, এই কারণে আমি এটাকে কনস্ট্যান্ট ধরে নাও। এখানে কি পাবা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি পাবা, দেখো সি ওয়াই। তাহলে আমরা এটাও একটা প্যারাবোলা কেমনে বুঝলাম, কারণ এই দেখো একটা দ্বিঘাত আছে, এবং এটা কোন দিকে হাঁ করবে বলো, ওয়াই এর ভেরিয়েবলের পাওয়ার 1, এই কারণে এই দিকে হাঁ করবো, ওয়াই এর দিকে। এখন পজিটিভ দিকে না নেগেটিভ দিকে হাঁ করবে সেটা সি এর উপর নির্ভর করবে, আমরা যেহেতু সি জানি না এই কারণে দুই দিকে আনবো। এটা হচ্ছে এই যে গ্রাফ, বুঝতে পেরেছো? দেখো এই যে ওয়াই এর দিকে হাঁ করছে প্যারাবোলা। এখন একটা কথা আছে, আমি এগুলো একটু বলতে ভুলে গেছি, যে ডিরেকশনের একটা ব্যাপার আছে, যে এই ডিরেকশন গুলা কেমনে বুঝলাম যে ডিরেকশন এরকম হবে। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। এবার ডিরেকশন গুলো একটু বুঝাই, 3টা কেসে আমি ডিরেকশনটা বুঝাই দেই। এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কেস 3। এবার ডিরেকশন গুলো বুঝাচ্ছি, দেখো ডিরেকশন। আচ্ছা, 1 নম্বরের ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে a ইকুয়ালস টু মাইনাস a লেস দ্যান -1 এর ক্ষেত্রে আমরা কত ধরছিলাম, 2 ধরছিলাম, তাই না? তাহলে এখানে দেখো xt x0 e টু দি পাওয়ার -2t, আর y0 e টু দি পাওয়ার -t। এবার বলো t যখন টেন্স টু ইনফিনিটি, তখন xt কোথায় যাবে? এই ক্ষেত্রে কোথায় যাবে, কোথায় যাবে? 0 দিকে যাবে না, কারণ এই দেখো t এর মান ইনফিনিটি, তাহলে 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, এটা কোন দিকে যাবে? এটা তো একটা বিশাল বড় রেজাল্ট, সেটা 0 দিকে যাবে। এই কারণে দেখো এই যে এগুলা সব 0 দিকে যাচ্ছে, এই যে এরকম ডিরেকশন দিব, এগুলা সব ডিরেকশন 0 দিকে যাচ্ছে। আচ্ছা, আবার দেখো ওয়াই এর ক্ষেত্রে, দেখো ওয়াই এর ক্ষেত্রে টি এর মান যদি তুমি টেন্স টু ইনফিনিটি ধরো, এটা দেখো ওয়াই ও কোন দিকে যাচ্ছে, 0 দিকে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো কিনা? আচ্ছা, এই কারণে দেখো এই ক্ষেত্রে দেখো এইটা, এই যে ওয়াই, এই যে দেখো এইদিকে যাচ্ছে, এই যে ওয়াই এদিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা কিন্তু আমাকে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এখানে বলতে পারো যে ভাই এইটার গ্রাফটা এরকম হলো কেন, এই যে
ওয়াই এর ক্ষেত্রে মনে রাখতে হবে, ওয়াই এর ক্ষেত্রে এই যে এটা দেখো এক্স অ্যাক্সিস বরাবর এই যে ঢুকতেছে, এক্স অ্যাক্সিস বরাবর এটা ঢুকতেছে, আর এইটা দেখো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ঢুকতেছে, ঠিক আছে। আচ্ছা এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা দেখো এই যে সব ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর ঢুকতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ঢুকতেছে, কেন? কারণ এইগুলা কিন্তু হচ্ছে তোমার আস্তে আস্তে সলিউশনটা জিরোর দিকে চলে আসে। বাট এইগুলার ক্ষেত্রে দেখো তুমি, এইগুলার ক্ষেত্রে কিন্তু এইটার ক্ষেত্রে আবার ঢুকতেছে। বাট এই যে কেস 5 নাম্বারে এখানে একটা ব্যাপার আছে, এ গ্রেটার দ্যান 0, এ যখন গ্রেটার দ্যান 0 নিবা, এ গ্রেটার দ্যান 0 নিলে দেখো, ধরো মনে করো তুমি নিছো হচ্ছে 2, এ সমান 2 নিছো, তখন এই যে এখানে দেখো এখানে বসাও xt ইকুয়ালস টু হচ্ছে x0 e টু দি পাওয়ার 2t। এবার t এর মান যত বাড়াবা, t টেন্ডস টু ইনফিনিটি হলে xt তত হচ্ছে ইনফিনিটির দিকে যাবে। এই কারণে দেখো xt এই যে ইনফিনিটির দিকে যাচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন দেওয়ার নিয়ম, ঠিক আছে। বাকিগুলাই কেস 2 মানে কেস ডি এবং কেস ই, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, না পারলে আমার সাথে দেখা কইরো, আমি তোমাকে করাই দেব, ঠিক আছে। আর ডিরেকশন গুলো দেওয়ার নিয়ম তো বুঝছো, ওই যে যেই ভ্যালুটা নিবা সেই ভ্যালুটা নেওয়ার পরে এরপর টি এর মান ইনফিনিটি ধরবা, ধরার পর দেখবা সেটা কি জিরোর দিকে যায় নাকি হচ্ছে ইনফিনিটির দিকে যায়, এটাই হচ্ছে তোমার একটা ব্যাপার। এটা 2 নাম্বার। 3 নাম্বার আমি বলছিলাম যে আরেকটা কোশ্চেন লেখা ছিল 3 নাম্বারে, সেই কোশ্চেনটা কি লেখা ছিল আমি তো ভুলে গিয়েছি, একটু দেখতে হবে। ও 3 নাম্বারে এই প্রবলেমটা ছিল। আচ্ছা দেখো 3 নাম্বারে এই প্রবলেমটা ছিল যে এটাকে বলছে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সাবজেক্ট টু ইনিশিয়াল কন্ডিশন। ও আরেকটা কথা হচ্ছে দেখো তোমার তাহলে তোমাকে যেভাবেই দেও ম্যাট্রিক্স ফর্মে দেও, এইটা আসবেই আসবে, তুমি লিখে রাখো এই প্রবলেমটা আসবেই আসবে। তোমাকে যেভাবেই দেও, এটা যদি ম্যাট্রিক্স ফর্মে দেয় তারপরে তুমি এই ফর্মে নিয়ে আসবা, আর যদি এই ফর্মেই দেয় তাহলে তো তোমার তো ভালোই, যে এই ফর্মে যদি দিয়ে থাকে তাহলে তো ভালোই, তুমি শুধুমাত্র সলভ করবে, এরপর এই 5টা পিকচার আঁকবা, ঠিক আছে। আর ভ্যালুগুলো এভাবে নেওয়ার কারণ হচ্ছে আমরা এভাবে নিতে চাই যাতে করে আমাদের ওয়েল নোন ফিগার পাই, আর কিছু না। হ্যাঁ তুমি চাইলে কিন্তু এই যে এইগুলার মান -3 নিতে পারো, কিন্তু তখন তোমার জন্য গ্রাফ আঁকা একটু টাফ হয়ে যাবে। এই কারণে আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু নেওয়ার জন্য যাতে করে এদের মধ্যে আবার কাটাকাটি করা যায়, স্কোয়ার করলে কিছু কাটাকাটি করা যায়। হ্যাঁ এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা আমাদের লাস্ট ম্যাথ, টাইপ 1 এর লাস্ট ম্যাথ বলছে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম x ডট ইকুয়ালস টু x প্লাস y আর y ডট ইকুয়ালস টু yx মাইনাস 2y। তাহলে এটা কিন্তু একটা কাপল প্রবলেম, ঠিক আছে। এখানে কিন্তু তোমার x এবং y উভয় রিলেটেড আছে, তাই না? আচ্ছা এটা একটু দেখো, এই যে দেখো x y উভয় রিলেটেড আছে এবং ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে, তা আমরা সহজভাবে করে ফেলবো। তো এটা কিন্তু সলভ করতে বলছে, এবং এটা যেহেতু কাপল প্রবলেম, তো এই কারণে এটাকে আমরা সলভ করবো হচ্ছে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর প্রবলেম সেটা দিয়ে। এবং এটা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো আমাদের হচ্ছে জিলের বইতে চ্যাপ্টার 8-এ 4th ইয়ারে পড়ানো হয়ে থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আমরা এবং সেটা অনুসারেই করব এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা একটু করতে চাই। দেখো প্রথমে এটাকে ম্যাট্রিক্স ফর্মে সাজাই নিলাম, এইটা কিন্তু একটু সহজ ছিল, এটা কাপল ছিল না বিধায় আমাদের জন্য সলভ করা খুবই সহজ হয়ে গেছে। দেখছো এই যে এটা কাপল ছিল না, এটা আমরা হচ্ছে একদম 3rd ইয়ারের পড়া ওডিই অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করে ফেলতে পারছি। বাট যখন এরকম কাপল থাকবে তখন কিন্তু এটাকে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর প্রবলেম দিয়ে করতে হয়, চ্যাপ্টার 8-এ জিলের মধ্যে যা দেখবা। এই যেহেতু এটা কাপল আকারে দেওয়া আছে তাই এটাকে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর দিয়ে করব। আর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর দিয়ে করতে গেলে অবশ্যই আমাকে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে, আর ম্যাট্রিক্স আকারে লিখলেই তো আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে পারবো। দেখো এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখছি। এটাকে কিভাবে লিখছি, এই যে দেখো দেওয়া ছিল আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে এরকম ছিল x ডট ইকুয়ালস টু x প্লাস y আর y ডট ইকুয়ালস টু 4x মাইনাস 2y। তাহলে আমরা এই যে এটাকে এই পাশে রেখে দিলাম, আর এইখান থেকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স লেখা যায় 1 1 4 মাইনাস 2, এখানে x y দেখো গুণ করলে কিন্তু তুমি এটা পাবা। আচ্ছা সেটা করছে, এরপর হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর ক্যালকুলেট করব, আর কিছু না, ঠিক আছে। এবং দেখো এখানে বলা আছে যে এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই যে ট্রেস মানে হচ্ছে মুখ্য কোণের যোগফল, এটা কত দেখো তো, যোগ করলে আসবে হচ্ছে -1, এই কথাটা এখানে বলা আছে। এই দেখো এখানে বলা আছে যে এই যে the matrix has trace equals to -1, এই যে এটা দ্বারা ট্রেস বোঝাচ্ছে, ওকে। আচ্ছা আর এন্ড ডেল্টা এটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট, এটা ইকুয়ালস টু -6। তোমরা একটা ব্যাপার জানো কিনা আমি জানি না, সেটা তোমরা যখন আইগেন ভ্যালু আইগেন ভেক্টর পড়েছো লিনিয়ার অ্যালজেব্রাতে, তখন বলা হয় যে দুটো আইগেন ভ্যালুর যোগফল হচ্ছে তার ওই ম্যাট্রিক্সের ট্রেসের সমান।
যোগফল, এবং দুইটা আইগেন ভ্যালুর গুণফল হচ্ছে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সমান। এই কারণে আমরা এইগুলা বের করছি। তুমি আবার বলতেই পারতা যে ভাই এইগুলা কেন দরকার, ট্রেস এবং ডিটারমিনেন্ট। তাহলে দেখো আমরা এরপর আইগেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তোমরা জানো যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন একটা শর্টকাট আছে। কি শর্টকাট, কিভাবে বের করে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে এইভাবে বের করে যে ল্যামডা স্কয়ার 2/2 এর ক্ষেত্রে, কিন্তু বারবার বলছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লাগে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে, আর 2/2 এর ক্ষেত্রে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্যালকুলেট করার একটা শর্টকাট মেথড হচ্ছে ল্যামডা স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে কি দিবা, ট্রেস অফ দিস ম্যাট্রিক্স, ট্রেস অফ দিস ম্যাট্রিক্স ইনটু ল্যামডা প্লাস, দেখো এখানে কিন্তু শুরু হয়েছে প্লাস দিয়ে, তারপর মাইনাস, তারপর প্লাস, ইনটু determinant of this matrix, determinant of this matrix, okay, equals to 0. এটাই হচ্ছে তোমার 2/2 এর ক্ষেত্রে আইগেন ভ্যালু বের করার জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে ল্যামডা স্কয়ারের জায়গায় ল্যামডা স্কয়ার থাকবে, মাইনাস ট্রেস মানে কত, ট্রেস বের করে আসছে -1, এখানে মাইনাস মাইনাসে +1 ল্যামডা, দেখো এটা পাইছি যে +1 ল্যামডা। আর এইখানে এই ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলতে এই যে এটা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পাইছে হচ্ছে -6, এর বসাই দাও। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। অথবা তুমি যদি চাও যে না আমি এভাবে করব না, আমাদের স্যারের শিখাইছে অন্যভাবে, কিভাবে শিখাইছে, এইটা এই ম্যাট্রিক্সের নাম দিবা এ, তারপর স্যাররা মনে হয় এইভাবে করাইছে এ এক্স ল্যামডা এক্স, এটা দিয়ে করাইছে, তাই না? তুমি এভাবে করবা যেভাবে করেছে, কিন্তু আমি এখন শর্টকাট করতে করতে আমার শর্টকাট মনে হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো তোমরা ইন্টারেস্টিং ভাবে এখানে যে দুইটা আইগেন ভ্যালু বের হয়েছে তাদের গুণফল হচ্ছে 6, দেখছো? আমি বলছিলাম যে দুইটা আইগেন ভ্যালুর গুণফল হচ্ছে ট্রেস ডিটারমিনেন্টের সমান, সরি, আর যোগফল দেখো ট্রেসের সমান হবে। যোগ করো এই দুটাকে, দেখো ট্রেসের সমান পাচ্ছ ওই ম্যাট্রিক্সে। আচ্ছা, এরপর আমাকে লাগবে আইগেন ভেক্টর, আর আইগেন ভেক্টর বের করার আমরা জানি, এটাই আইগেন ভেক্টর বের করার ওয়ে হচ্ছে এটা, যে x = λx, আমি ভুল বলেছি, এইটা এটা হচ্ছে আইগেন ভেক্টর বের করার ওয়ে, x = λx, সেটা করেছে। এবং এখান থেকে দেখো ল্যামডা 1 এর জন্য আইগেন ভেক্টর বের করছে, এবং ল্যামডার ভ্যালু যখন হচ্ছে 2 তখন আইগেন ভেক্টর, আর ল্যামডার ভ্যালু যখন -3 তখন আইগেন ভেক্টর বের করছে। এই যে হচ্ছে 3 এর জন্য, আর -2 এর জন্য আইগেন ভেক্টর হচ্ছে তোমার এইটা 1 1। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার তোমরা অনেকে হয়তো বা আইগেন ভেক্টর বের নাও করতে পারো, আমি একটা বের করে দেখাই দিই। ax, এখানে দিবা ল্যামডা x। এখন আমরা কার জন্য বের করতে চাই আইগেন ভেক্টর? 2, মনে করো 2 এর জন্য। তাহলে এখানে বসাবা, এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে, এর মানটা দেখি, এর মানটা হচ্ছে 1 1 4 - 2। তাহলে এখানে বসাও 1 1 4 - 2, আর x মান হচ্ছে x y, ল্যামডার মান হচ্ছে 2, কারণ 2 এর জন্য আমরা আইগেন ভেক্টর বের করতে চাই, এখানে x y। ওকে, আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা গুণ করে দাও, তাহলে এখান থেকে x প্লাস y, আরেকটা পাই হচ্ছে 4x - 2y, এটা সমান হচ্ছে একটা ব্যাপার 2x আর 2y। দেখো এই দুটো হচ্ছে ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্সের ব্যাখ্যা কি? ইকুয়াল ম্যাট্রিক্সের ব্যাখ্যা হচ্ছে করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। তার মানে হচ্ছে x + y = 2x, আর 4x - 2y = 2y হবে। এখান থেকে আমরা যেটা এখন সলভ করতে হবে, হ্যাঁ সলভ করতে হবে, সলভ করে x এবং y এর মান বের করতে হবে, তাইলে তারাই হচ্ছে আইগেন ভেক্টর আমাদের জন্য। তাই এখান থেকে যদি আমি বের করি, দেখো কি পাই, -2x কে এই পাশে নিয়ে আসলাম, আর x + y = 0। এখান থেকে দেখো একটা -x + y = 0, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি, এই যে এখান থেকে আমরা কিন্তু যাচ্ছি একটা, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x সমান হচ্ছে y। তার মানে তুমি যদি একটার মান x এর মান ধরো 1, y এর মান পাবা 1। এই কারণে দেখো এখানে আইগেন ভেক্টর আইসা, এই যে এখানে দেখো, এই যে এটার ক্ষেত্রে আমাদের আইগেন ভেক্টর 1 1। কেন? কারণ এখানে তুমি একটু চিন্তা করো, এখানে এই যে তুমি এখানে যাই নিবা তাই হবে। আইগেন ভেক্টরটা আমরা কেমনে লিখি? এখান থেকে আইগেন ভেক্টরটা এইভাবে লিখি যে সাপোজ x এর মান 1, y এর মানও তাহলে 1 পাবো, x এর মান 2, y এর মানও 2 পাবো, তার মানে k * 1 1, এভাবে লিখি। হ্যাঁ, এই দেখো এভাবে লিখছে, অনেক সময় আবার লিখে না। তো তুমি এইগুলো তো পারো আইগেন ভেক্টর বের করা, তো তোমরা এটা আইগেন ভেক্টর বের করবা, ঠিক আছে? পরবর্তীতে 3 এর জন্য, -3 এর জন্য আইগেন ভেক্টর বের করলে দেখবা এটা পাবা। তো দুইটা আইগেন ভেক্টর আমরা পাইছি, একটা হচ্ছে 2 এর জন্য ল্যামডা, আর ল্যামডার ভ্যালু যখন হচ্ছে আমার
-3 বা আইগেন ভ্যালু যখন -3 তখন আইগেন ভেক্টর হচ্ছে এটা। এবার আমরা জানি যে যখন আইগেন ভেক্টর পাই যাব তখন তাদের সলিউশনটা এরকম আকারে লেখা যায়। কিরকম আকারে লেখা যায় যে c1 e টু দি পাওয়ার c1 এরকম করে লেখা যায়। আমি একটু দেখাচ্ছি, তোমরা এটা অষ্টম অধ্যায়ে একটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন মনে হয়, আমার খেয়াল নেই ততটুকু। এভাবে বের করা হয় xt সমান c1, এখানে হচ্ছে v1 দ্বারা আইগেন ভেক্টর e টু দি পাওয়ার 2t। এখানে কেন 2t দিব, এখানে ল্যামডার ভ্যালু দেখো, এখানে একটা কথা শোনো, এটা কিন্তু একটা ব্যাপার আছে xt c1 v1 e টু দি পাওয়ার ল্যামডা 1t, আবার এইভাবে লিখবা c2 v2 e টু দি পাওয়ার ল্যামডা 2t। এটা হচ্ছে তার সলিউশন হবে। কেন এরকম সলিউশন, এটা হচ্ছে তোমার জিরের বইয়ে চ্যাপ্টার 8 এ দেওয়া আছে, ব্যাখ্যা করা আছে। এখন এই c1 এর জায়গায় c1 রাখবা, v1 দ্বারা বুঝাবে আইগেন ভেক্টর কার, ল্যামডা 1 এর। ল্যামডা 1 কে ছিল, ল্যামডা 1 ছিল হচ্ছে 2, ল্যামডা 1 ছিল 2, আর 2 এর ক্ষেত্রে আইগেন ভেক্টর সেটা কিন্তু এখানে বসাইতে হবে। আবার তুমি এইটা বসাবে না, -3 এর আইগেন ভেক্টরটা এখানে বসাই দিলা, তাইলে হবে না। আচ্ছা, তাহলে 2 এর ক্ষেত্রে আইগেন ভেক্টর ছিল হচ্ছে 1,1 e টু দি পাওয়ার, এখানে ল্যামডা 1 মানে হচ্ছে 2, এই কারণে এই যে এখানে 2 এর আইগেন ভেক্টর এখানে বসবে c2। এবার দেখো v2 মানে হচ্ছে কি, আইগেন ভেক্টর কার, ল্যামডা 2 এর। তাহলে এখানে আইগেন ভেক্টর ল্যামডা 2 এর আইগেন ভেক্টর কত ছিল, 1,1 -4, আর এখানে দিবা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 এর ভ্যালু ছিল -3, তাহলে -3t এরকম দিবা, আমার জায়গা নেই। এই যে এখানে দেখো এভাবে দেওয়া আছে। এখন এখানে দেখো এখানে আমার আননোন কে, আননোন হচ্ছে c1 এবং c2। তাহলে কনস্ট্যান্ট বের করার জন্য আমাকে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দেয়। এই দেখো, এই যে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিচ্ছে, এখন কাজ করতে হবে আমাকে। ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজায় লিখতে পারি না? এখান থেকে দেখো তো, এটাকে থেকে এভাবে লিখতে পারি কিনা, এখানে নিয়ে আসলাম। এভাবে লেখা যায় যে xt, এভাবে লেখা যায় কিনা, এভাবে লেখা যায় xt ইকুয়ালস টু c1, আমরা হচ্ছে প্রথম কলাম প্রথম সারিটা নিতে চাই, c1 e টু দি পাওয়ার 2t প্লাস, আচ্ছা আর একটু সুন্দর করে লিখি, তাহলে তুমি আরো সুন্দর করে বুঝতে পারবা। এই যে ক্যাপিটাল এক্স, এখানে এগুলো মুছে দেই, তাহলে একটু সুন্দর করে বুঝতে পারবা। আচ্ছা দেখো, এদিক তাকাও, আমরা এই যে বড় হাতের ক্যাপিটাল এক্স দেওয়া আছে, যে একটু আমার কলমে কালি আসছে না কেন, ওকে আচ্ছা আসছে। দেখো এই যে তুমি দেখো ক্যাপিটাল এক্স দেখতেছো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি চাইলে xt, স্মল xt আর স্মল yt, কারণ ক্যাপিটাল এক্স টি মানেই কিন্তু আমরা ধরেছি যে xt yt। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। ক্যাপিটাল এক্স টি এর ব্যাখ্যা হচ্ছে কি xt yt, এগুলো সব হচ্ছে জিলের বইতে আছে, আরো সুন্দর করে আছে। এখন যদি আমি ওই সম্পর্কে বলতে চাই তাহলে তোমাকে আরো বেশি সময় লাগবে, এটা অষ্টম অধ্যায়ে আছে চ্যাপ্টার 8 এ। এবং এইটাকে আমরা সুন্দর করে লিখবো c1 e টু দি পাওয়ার 2t প্লাস c2 e টু দি পাওয়ার -3t। কেমনি করলাম, এটার সাথে এটা গুণ করে এটা, এটার সাথে এটা গুণ করে এটা, আর এটাকে আবার লেখা যায় কি c1 e টু দি পাওয়ার 2t, তাহলে c1 e টু দি পাওয়ার 2t প্লাস c2, এখানে একটা মাইনাস আছে এই কারণে একসাথে দিয়ে দেই, এখানে -4, তো একত্রে দিয়ে দাও, গুণ করতেছে আর কিছু না, -4 e টু দি পাওয়ার -3t। তাহলে দেখো x অফ t সমান হচ্ছে এই লাইনটা, এই যে উপরের লাইনটা, আর y অফ t সমান এই নিচের লাইনটা। কেন এমনি লিখবা, কারণ হচ্ছে আমাকে ইনিশিয়াল কন্ডিশন বসাইতে হবে। তাহলে এখানে বসাই দাও xt, আমি একটা করে দেখাচ্ছি, c1 e টু দি পাওয়ার 2t প্লাস c2, এটা কিন্তু প্লাস c2 e টু দি পাওয়ার -3t। এবার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, কোন পয়েন্টে দেওয়া আছে দেখো, এই যে এটা দ্বারা বোঝায়, এই যে x0 এটা দ্বারা বোঝায় আসলে xt, এটা না, এই যে t এর মান যখন 0, t এর মান যখন 0 তখন যে ভ্যালুটা সেটাকে বলা হয় x0, এই যে এটা দ্বারা বোঝায়। তার মানে এখানে বোঝাচ্ছি t এর মানটা 0, বুঝতে পেরেছো? সেটা বসাও, t এর মানটা 0 বসাও এখানে, তাহলে x অফ 0 বসাই দাও, তাহলে এখানে পাবা c1, এখানে e টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস c2। ঠিক আছে, আচ্ছা x অফ 0 মানে কত, আবার দেখো এই যে x অফ 0 কে এভাবে লেখা যায়, x অফ 0 কে লেখা যায় x0 ইকুয়ালস টু পেলাম c1 প্লাস c2। এবার দেখো x অফ 0 এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে এখানে, দেখো অর্ডার পেয়ার আকারে দিচ্ছে, তার মানে অর্ডার পেয়ার আকারে দিলে x0 মানে হচ্ছে 2, তাহলে এখানে বসাও, এটা হচ্ছে 2, তাহলে এখানে পাবা 2 সমান c1 প্লাস c2।
এবার আরেকটা ইকুয়েশন রয়ে গেছে ওয়াইটি, সেখানে আবার নিয়ে আসো, তাহলে এটাকে একটু মুছে দাও। এগুলো খুবই মানে যখন তুমি ব্যাখ্যা সহ পড়বা তখন অনেক বড়, বাট তুমি যখন মুখস্থ করবা তখন এটা বড় না, এক লাইনে শেষ। এটা হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ লাইন। তাহলে দেখো ওয়াইটি আবার এখানে বসাও, ওয়াইটি ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার 2t প্লাস, ও সরি মাইনাস ছিল, মাইনাস 4t। আচ্ছা, এরপর দেখো মাইনাস 4 ই টু দি পাওয়ার 3t। এবারে তোমার এখানে জিরো বসাইতে হবে, কেন? কারণ দেখো কেন জিরো বসাইতে হবে, এটাকে আমরা y0 মানে এট টি পয়েন্টে তোমার ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে, তাহলে এখানে এটা বসাইলে এটা আসবে, আর এখানে থাকবে হচ্ছে 4। ওকে, এটা কিন্তু c1, আর এখানে c2 আছে, এখানে c2 আছে, এখানে c2 আছে, আমি ভুল করবে লিখছি। কেমনে বুঝলাম c2 আছে? দেখো এই যে c2 এর সাথে এই যে -4 গুণ, তারপর e টু দি পাওয়ার -3t গুণ। আচ্ছা, তাহলে 4 এখানে হচ্ছে c2। দেখো আমার c1 আর c4 এর মান একরকম হয়ে যাচ্ছে, এই কারণে তুমি এটাকে একটু এমন করে দিলাম। আচ্ছা, আর y0 এর মানটা কত? y0 এর মান দেওয়া হচ্ছে, এইটাকে লিখতে পারি আমি y0 এখানে c1 4 c2, আর এই y0 এর মানটা হচ্ছে দেওয়া হচ্ছে -3, তাহলে এখান থেকে পাবো c1 4 c2। তাহলে দিন শেষে এই দুটো পাইলাম, এই যে এখানে একটা পাইলাম আর এই যে একটা পাইলাম, এই দুটাকে আমরা একত্রে লিখলাম এতটুকু। তাহলে দেখো ওরা কিন্তু এক লাইনে এটা নিয়ে আসছে, এখান থেকে ধূপ করে এখানে নিয়ে আসছে, কিন্তু কিভাবে আসছে তুমি বুঝতে পারছো কিনা? এভাবে বড় করে আসছে। এখন হচ্ছে তুমি এদেরকে সলভ করবা, প্রতিস্থাপন অপনয়নের মাধ্যমে এটা সলভ করা যাবে না, c1 c2 এর ভ্যালু বের করবা, বের করার ফলে পর এরপরে এখানে বসাই দিবা, এই যে c1 এর ভ্যালুটা এই যে এখানে বসাবা, c2 এর ভ্যালুটা এখানে বসাবা, এই যে 7 নাম্বার ইকুয়েশনে বসাবা, তাইলেই তোমার সলিউশন পেয়ে গেলাম। বলো তো বুঝছো কিনা? একটু মানে যখন তুমি বুঝে করবা তখন একটু কঠিন লাগবে। আচ্ছা, এটা গেল আমাদের। এরপর থেকে মনে রাখতে হবে যে সেটা হচ্ছে এরপরে যেটা আছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ইকোলজির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তো আমরা তো অনেক রাত হয়ে গেছে, সময় সংক্ষেপ, আমরা তাহলে এটা আরেকদিন আমি একটা শর্টকাট ভিডিও দিয়ে দিব। এটা জাস্ট এটা ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে যে এটা কেন সেন্টার হবে বা এইখানে কেন এরকম কালার হলো, এর ব্যাখ্যা আছে, বাট আমি তোমাদেরকে ব্যাখ্যা না দিয়ে আমি শুধুমাত্র একটা শর্টকাট দিয়ে দিব, কারণ এটা থেকে বেশি ম্যাথ আসে না, একদম শর্টকাট ম্যাথ আছে এটাতে, দেখো দেখলেই বুঝতে পারছো। তো এই কারণে আমি এটাতে তোমাকে শর্টকাট ম্যাথ দিয়ে দেবো এবং এখানে শর্টকাট পদ্ধতি দিয়ে দেবো এর পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে এটা নিয়ে আমরা জাস্ট 10-20 মিনিট কথা বলে আমরা বাইফার্কেশনে চলে যাব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।